থ্যালাসেমিয়াকে খুবই ভয়াবহ রোগ বলা হয়, কি কারণে আসলে রোগটি ভয়াবহ? বাচ্চা জন্মগ্রহণ করার পরে উইদিন 5 মান্থস অর 6 মান্থস বাচ্চা একদম সাদা ফ্যাকাশ হয়ে আসলো, আপনি তখন পরীক্ষা করে দেখলেন ও থ্যালাসেমিয়া। অস্থিমজ্জা প্রতিস্থাপন যদি করেন তাহলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। যিনি আসলে ডোনার, বোন ম্যারো দেওয়ার ক্ষেত্রে তার কোনো সমস্যা হচ্ছে কিনা? প্রতি বছরে আমাদের দেশে প্রায় 7 থেকে 9 হাজার নতুন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু জন্মগ্রহণ করছে। প্রিয় দর্শক, আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। সাথে আছে আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, সপ্তাহ ঘুরে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ভয়াবহ রক্তরোগ থ্যালাসেমিয়া। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এ জুবায়ের খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরুর পূর্বে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার মোহাম্মদ এ জুবায়ের খান 1980 সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেছেন। এরপর 2016 সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে হেমাটোলজি বা রক্তরোগের ওপর উচ্চতর ডিগ্রি FCPS সম্পন্ন করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। স্যার, আমরা থ্যালাসেমিয়া নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি বাংলাদেশের একটি বার্নিং ইস্যু। শুরুতেই জানতে চাই, থ্যালাসেমিয়া রোগটি আসলে কি? থ্যালাসেমিয়া হচ্ছে আসলে একটি বংশগত রোগ। শিশুরা তার মায়ের গর্ভ থেকেই এই রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর আলো পায় এবং বাবা মা থেকেই এই রোগটা তার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে। এদেরকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি হেরিডিটারি ডিজিজ বা বাংলায় বংশগত রোগ। অনেক বংশগত রোগী আছে, এর মধ্যে আমাদের এই রিজিয়নে থ্যালাসেমিয়া এটি একটি বেশ এখন খুব বাজে অবস্থায় আছে। আচ্ছা, বাজে অবস্থার কথা বলছেন, যদি একটু বলতেন যে বাংলাদেশের বর্তমানে এর পরিবেশ বা চিত্রটা কি এই রোগের? দেখুন, আমাদের দেশে থ্যালাসেমিয়া পেশেন্ট কতজন আছে এ ব্যাপারে আমাদের কোনো রেজিস্ট্রি নেই। তারপরও আমাদের যে থ্যালাসেমিয়া কেরিয়ার যারা আছে তাদের যে পরিসংখ্যান আমরা পাই তাতে আমরা দেখি যে বেশিরভাগ যে স্টাডি রয়েছে তাতে আমরা দেখি প্রায় 10% হচ্ছে থ্যালাসেমিয়া কেরিয়ার। সেই হিসেবে আমরা যদি 17 থেকে 18 কোটি লোক আমরা ধরি তাহলে প্রায় 2.25 কোটি কেরিয়ার বর্তমানে আমাদের দেশে আছে। এটা কিন্তু একটা বড় সংখ্যা, নিঃসন্দেহে 2.25 কোটি কেরিয়ার, এবং এর বেশিরভাগই কিন্তু তারা, আমি বলবো 90% বেশি কিন্তু তারা জানে না তারা যে কেরিয়ার। আমরা কিন্তু নিজেদের মধ্যেই বিয়ে করি, কারণ আমাদের একটা ছোট দেশ। সেই হিসেবে আমাদের যে পরিসংখ্যানগত যে ডাটা তাতে বলা হয় যে প্রতি 100 জন লাইভ বার্থে প্রায় 3 জন করে থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু জন্মগ্রহণ করছে প্রতি বছর। সেই হিসেবে প্রতি বছরে আমাদের দেশে প্রায় 7 থেকে 9 হাজার নতুন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশু জন্মগ্রহণ করছে, এবং এরা যদি 25 বছরও বেঁচে থাকে তাহলেও প্রায় 2.5 লক্ষ থ্যালাসেমিয়া রোগাক্রান্ত মানুষ আমাদের দেশে আছে। একটু যদি বিস্তারিত বলতেন যে এই রোগটির পেছনের কারণটা কি? আমরা জানি, আপনি উল্লেখ করেছেন যেটা বংশগত সমস্যা, কিন্তু এই বিষয়টা, এই রোগটি আসলে কিভাবে সংক্রমিত হয় একজন শিশুর শরীরে? এটা কিন্তু একটা বংশগত রোগ, এটা সংক্রমণের কোনো ব্যাপার না, এটা একটা জেনেটিক্যাল এরর, একটা জিনগত সমস্যা। যার শরীরে এই জিনগত সমস্যা থাকে সেই রোগের বাহক। যখন 2 জন বাহক তারা বিয়ে করবে তখন তাদের যে শিশু, সেই শিশুর মধ্যে 2 বাহক থেকে যে জেনেটিক্যাল এরর 2 বাহক থেকে সে পায়, যার ফলে সে রোগাক্রান্ত হয়ে যায়। 2 জন বাহকে যদি বিয়ে হয় তাহলে ওই তার প্রতিটি প্রেগনেন্সির ক্ষেত্রেই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 25%। তার যে বাচ্চা হচ্ছে 25% সম্ভাবনা থাকে। এই নয় যে সে চিন্তা করলো তার 4টা বাচ্চা হবে, এর মধ্যে একটা বাচ্চা তার রোগাক্রান্ত হবে, বাকিরা তো ভালো থাকলো, ব্যাপারটা তাই নয়। এটা প্রত্যেকটা প্রেগনেন্সির ক্ষেত্রেই তার সম্ভাবনা হচ্ছে 25%। এমনও হতে পারে তার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে সে 4টা বাচ্চা নিলে 4টা বাচ্চাই রোগাক্রান্ত হতে পারে। সুতরাং 2 জন কেরিয়ার যদি বিয়ে করে তাদের ক্ষেত্রে
প্রতিটি প্রেগনেন্সি ভেরি রিস্কি, বিকজ 25% রিস্ক কিন্তু অনেক বড় রিস্ক। আচ্ছা, সুতরাং এটা কিভাবে আক্রান্ত হয় ব্যাপারটা অবশ্যই জরুরি, কিন্তু সবচেয়ে জরুরি যে দুইজন বাহক বিয়ে করছে কিনা। আচ্ছা, দুইজন বাহকে যদি বিয়ে করে, থ্যালাসেমিয়া রোগের বাহক বিয়ে করে, এবং আমাদের দেশে 2.25 কোটি বাহক আমরা নিজেদের মধ্যেই বিয়ে করি, এবং আমাদের এই বাহকেরা যখন বিয়ে করলো তখন তার শিশুটিতে থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তার মানে এটা অনেকটা গাণিতিক সূত্রের মতো যে প্লাস এবং প্লাসের, যেটা আমরা প্লাসই দেখছি, প্লাসে মাইনাসে আবার মাইনাস দেখছি। তার মানে হচ্ছে যে দুইজন যদি বাহক হয়ে থাকে, একজন শিশু সে যখন জন্মগ্রহণ করবে সে থ্যালাসেমিয়া রোগী হিসেবে জন্মগ্রহণ করবে, কিন্তু একজন যদি বাহক হয় এবং আরেকজন যদি বাহক না হয় বাবা মার মধ্যে, তার মানে শিশুটা তখন হয়তো রোগী হবে না, বাহক হতে পারে। এক্স্যাক্টলি। আমরা কিন্তু বাহক নিয়ে চিন্তা করছি না। আচ্ছা, কারণ বাহকদের ক্ষেত্রে, থ্যালাসেমিয়া রোগের বাহকদের ক্ষেত্রে সেই ধরনের কোনো সিমটম তাদের থাকে না, এবং তারা অন্যান্য মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবেই কিন্তু তারা কাজকর্ম করতে পারে। তাদের কোনো জটিলতার সম্মুখীন হতে হয় সেরকম কোনো জটিলতার সম্মুখীন হতে হয় না। যে ধরনের জটিলতা হতে পারে সেগুলি ইজিলি কারেক্টেবল, এবং ইজিলি এগুলি আমরা খুব অল্প আয়াসেই তাদেরকে আমরা সেই চিকিৎসা আমরা দিতে পারি, এবং এটা খুবই সহজ। কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে গেলে আপনি সেটা জানেন, সেই ম্যানেজমেন্টটা কত জটিল এবং কত, সেটাই আমরা জানবো। একটু এর আগে আরেকবার একটু ছোট করে জিজ্ঞেস করি যে বাবা মা থ্যালাসেমিয়ার বাহক হওয়া ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা কোনো মানুষের থ্যালাসেমিয়া আক্রান্ত হবার? কোনো সম্ভাবনা নেই। আপনাকে আগেই বলেছি, এটা বংশগতির ধারণা থেকেই কিন্তু এটি এসছে। বাবা মা যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কেরিয়ার না হয়, তাহলে বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনকি বাবা মার কেউই যদি থ্যালাসেমিয়া রোগের কেরিয়ার না হয়ে থাকে, তাহলে তার বাচ্চা কোনো মতেই সে কেরিয়ার হবে না। বাচ্চা যদি কেরিয়ার হয়, বাবা মা যদি কেউ কেরিয়ার না হয়ে থাকে, তাহলে এটা তাদের সন্তান নয়। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। একটু জানার চেষ্টা করব যে থ্যালাসেমিয়াকে খুবই ভয়াবহ রোগ বলা হয় এবং খুবই জটিল চিকিৎসার একটি রোগ বলা হয়। একটু যদি আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে কি কারণে আসলে রোগটি ভয়াবহ। থ্যালাসেমিয়া রোগ এটা হচ্ছে রক্তের একটা রোগ, এবং এ রোগের শুরুই হয় আমার শরীর আমার নিজের রক্ত তৈরি করছে ঠিকই, কিন্তু রক্তগুলি ভেঙে যায়, যার ফলে এই রোগীগুলিতে সবসময় রক্ত কম থাকে। রক্ত হচ্ছে আমার বডির মেইন লাইফ লাইন। আমার শরীরে যদি রক্ত ঠিকমতো উৎপাদন না হয়, তাহলে আমার কি হবে? আমি তো সুস্থ মানুষের বেঁচে থাকতে পারবো না। আমার গ্রোথ হবে না, আমার বাচ্চাদের বুদ্ধি বাড়বে না, সে তার ব্রেন ঠিকমতো কাজ করবে না, সে স্বাভাবিক মানুষের বেঁচে থাকতে পারবে না, সে হবে সমাজের জন্য একটা বার্ডেন, তার পরিবারের জন্য একটা বার্ডেন। তদুপরি এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এবং শুধু তাই নাই, রক্ত যেহেতু আমাদের সারা শরীরে আমাদের প্রবাহিত হচ্ছে, রক্তের সাথে শরীরের প্রত্যেকটি অংশ কিন্তু জড়িত। রক্ত যদি ভালো না থাকে, তাহলে আপনার শরীরের কোনো অংশই কিন্তু ঠিকমতো কাজ করবে না। এবং প্রত্যেকটি অংশে, আপনি হার্ট বলেন, আপনার লিভার বলেন, আপনার সমস্ত যে অর্গান, সেগুলি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হবে। ব্যাপারটা যদি এরকম হতো যে এটা আমার লিভারের সমস্যা বা এটা আমার লাংসের সমস্যা, তার চেয়ে রক্তের সমস্যা হওয়ার কারণে এটি শরীরের প্রত্যেকটা অংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেকটি অংশই কিন্তু ইনভলভ হয়। বিষয়টা আসলে কি যে তার রোগীর শরীরে রক্ত উৎপাদন হচ্ছে না, নাকি হলেও সেটা কাজ করছে? ব্যাপারটা হচ্ছে যে এই রক্তগুলি উৎপাদন হয় ঠিকই, কিন্তু রক্তগুলি ভেঙে যায়। আচ্ছা, রক্তের স্টেবিলিটি কম থাকে, এবং রক্ত তৈরি করার জন্য সে প্রচুর পরিমাণে সে চেষ্টা করে, অনেক বেশি পরিমাণে সে তার শক্তি খরচ করে, কিন্তু সেই রক্তটা সে ধরে রাখতে পারে না, রক্তটা ভেঙে যায়। যেটা আমরা বিস্তারিত জানি যে রক্তের তো বেশ কিছু উপাদান থাকে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এটি লোহিত রক্তকণিকার সমস্যা। লোহিত রক্তকণিকাগুলো টিকে থাকতে পারে না, ও ভেঙে যায়। নরমালি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা 120 দিন পর্যন্ত গড়ে বেঁচে থাকে, কিন্তু এই লোহিত রক্তকণিকা খুবই অল্প সময়, হয়তো 10 দিন, 15 দিন, 20 দিন, এর বেশি এরা বেঁচে থাকতে পারে না রোগীর শরীরে। এরা ভেঙে যায়, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় যে এই লোহিত কণিকাগুলি স্ট্যাবিলিটি কম থাকে বলে যে কোনো ইনফেকশনে বা যে কোনো ধরনের অন্য কোনো অংশ যদি রোগাক্রান্ত হয়, অন্য কোনো অসুখ হয়, সাথে সাথে ওগুলির ভাঙার পরিমাণ আরও বেড়ে যায়। আচ্ছা, দেখা যায় যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলির নর্মাল ফ্লু নিয়ে আসছে, অন্য বাচ্চাদের হয়তো কিছুই হলো না, সে 2-3 দিন পরে ভালো হয়ে গেল, কিন্তু এই বাচ্চাগুলি দেখা যায় তাদের ফ্লু হওয়ার পরে হঠাৎ করে রক্ত খুব বেশি পরিমাণে ভেঙে গেল। আচ্ছা, সুতরাং এছাড়াও আরও অনেক সমস্যা হয়। আচ্ছা, এই যে লোহিত রক্তকণিকাগুলি যে ভেঙে যায়, এই ভেঙে যাওয়ার ফলে হয় কি, আমাদের এই লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিন থাকে, এই হিম কিন্তু এটা আয়রন,
এই আয়রনগুলি কিন্তু ভেঙে যাওয়ার ফলে তারা রক্তের মধ্যে এক্সপোজড হয়ে যায়। তাদেরকে বলা হয় যে আপনার ফ্রি আয়রন, এগুলি কিন্তু রক্তের মধ্যে প্রবাহিত হয়ে তারা বিভিন্ন অর্গানে এগুলি জমা হয়, যেমন আমাদের লিভার, আমাদের হার্ট। এই আয়রনগুলি কিন্তু টক্সিক। আচ্ছা, এগুলি লিভার এবং হার্টে গিয়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়, জমা হয়ে বলা যেতে পারে রক্তটা দূষিত হচ্ছে। হ্যাঁ, দূষিত হয়ে যাচ্ছে, জমা হয়ে ওই অর্গানগুলি অনেকটা আপনার ওই বলতে পারেন যে জং ধরার মতো। আচ্ছা, বিভিন্ন অর্গান যেগুলি আছে, অর্গানগুলি কিন্তু ডিসফাংশন হয়ে যায়। যেটা আপনি বলছিলেন ওটারই বিস্তারিত আমরা শুনলাম। এই কারণে আসলে রোগটি ভয়াবহ। রোগটির আরেকটি বিষয় যদি একটু বলতেন যে এই রোগের লক্ষণগুলো কি এবং কত বছর বয়স থেকে এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে? লক্ষণ এটা জন্মের পরপরই প্রকাশ পায়। ও তো মায়ের গর্ভ থেকে এই রোগ নিয়ে আসছে। এটা আসলে নির্ভর করে, মানে থ্যালাসেমিয়ার ব্যাপারটা, এটার প্রেজেন্টেশনটা এক একজনের এক এক রকম। আমরা ক্লিনিক্যালি আমরা অনেকভাবে বলি, কিন্তু সহজ কথায় বলতে গেলে কারো হয়তো কোনো সিমটমই থাকবে না বা খুবই মাইল্ড সিমটম। আমরা এমনও পেশেন্ট পাই যদিও সে মায়ের পেট থেকে রোগ নিয়ে এসছে, কিন্তু 60 বছর বয়সে থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়েছে। এর আগে হয়নি, এতদিন পর্যন্ত সে ধরতেই পারে না। সে সুস্থই ছিল, হয়তো সে সুস্থ ছিল না, কিন্তু এমন তার রোগের মাত্রা এই পরিমাণে ছিল না যে তাকে রক্ত নিতে হয়েছে বা ডাক্তারের কাছে যেতে হয়েছে। মানে শুরুর দিকে হতে পারে যে সে মাইল্ড অবস্থায় ছিল। হ্যাঁ, সে 60 বছর বয়সে হয়তো এমন অবস্থায় এসছে যখন তার রোগের মাত্রা এই পরিমাণে বেড়ে গিয়েছে যে সে যেতে বাধ্য হয়েছে, কিন্তু রোগের মাত্রা এতই কম ছিল সে বুঝতে পারে না এই 60 বছর। সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি থাকে সুনির্দিষ্ট যদি বলতেন কিছু? এমনও হতে পারে বাচ্চা জন্মগ্রহণ করার পরে উইদিন 5 মান্থস অর 6 মান্থস বাচ্চা একদম সাদা ফ্যাকাশে হয়ে আসলো। আপনি তখন পরীক্ষা করে দেখলেন ও থ্যালাসেমিয়া। যদি এখন স্বাভাবিকভাবে আপনি বলেন পেশেন্টে কীভাবে আসে আমাদের কাছে, বেশিরভাগ পেশেন্টই আসে যে বাচ্চাগুলি অ্যানিমিয়া নিয়ে আসে, তার শরীরে রক্ত নাই, সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে, রক্ত দিচ্ছে, রক্ত বাড়ছে না। আমাদের দেশে মোটামুটি এরকম সিচুয়েশনে আসলেই না ডাক্তারের কাছে গেলেই তারা মোটামুটি বোঝে, শনাক্ত করে ফেলতে পারে, কারণ ফ্যামিলি হিস্ট্রি থাকে। খুবই সুন্দর বলছিলেন। আমরা আরেকটু জানার চেষ্টা করব যে চিকিৎসার জটিলতা সম্পর্কে। আসলে ভয়াবহ তো শুধু রোগের একটা বিষয় থাকেই, আসলে আমরা যতটুকু শুনেছি যে থ্যালাসেমিয়া রোগীদের খুব জটিল চিকিৎসা, খুবই কষ্টকর কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু বলতেন আমাদের। থ্যালাসেমিয়া অবশ্যই আমাদের সারা বাংলাদেশের অসংখ্য মানুষ থ্যালাসেমিয়া ক্যারিয়ার, কিন্তু শিক্ষিত মানুষ যারা তারা তো একটু সচেতন। গ্রামের মানুষ যারা কম শিক্ষিত, অসচেতন, তাদের মধ্যেই কিন্তু এই প্রকোপটা বেশি। এই যে গ্রামের গরিব মানুষ, এদের ফ্যামিলিতে যখন একটা থ্যালাসেমিয়ার বাচ্চা হয়ে যায়, তখন আপনি ব্যাপারটা চিন্তা করেন, সে বাচ্চার বাবা মা প্রতি মাসে মাসে তার বাচ্চার রক্ত জোগাড় করার জন্য মানুষের কাছে ধন্না দিচ্ছে যে বাবা তুমি আমার বাচ্চার জন্য একটা রক্ত দাও। শহরে কিন্তু রক্ত পাওয়া যায় খুব ইজিলি, কিন্তু গ্রামে মানুষ কিন্তু রক্ত নিয়েও ট্রেড করে। আমি আপনাকে জাস্ট একটা সিনারিও বলি যে আমাদের কিছু এলাকা আছে, যেমন ওদের অনেকেরই বাবা বিদেশে চাকরি করে, হয়তো শ্রমিকের চাকরি করে বা মিডল ইস্টে চাকরি করে, বাচ্চা ওখান থেকে টাকা পাঠায়, বাবা ওখান থেকে টাকা পাঠায়, সেই টাকা বাচ্চার রক্তের পেছনে খরচ হয়। সমস্যাটা হচ্ছে যে এই বাচ্চাগুলো প্রতি মাসে মাসে না হোক নিয়মিত তাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। মাসে কতবার নিতে হতে পারে? এইটা আসলে ডিপেন্ড করে। আমি বলেছি যেটা, এটা কিন্তু আপনার রোগের আপনার সিভিরিটি কিন্তু এক একজনের এক এক রকম। তবে গড় পর্তায় কারো প্রতি মাসে 2 বার করেও কিন্তু রক্ত লাগে, আবার কারো এমনও হয় যে বছরে 1-2 বার রক্ত দিলেই চলে। এটা একটা ব্যাপার। তো এখানে মেইন ইস্যুটা হচ্ছে এই যে তাদের নিয়মিত যে রক্ত দিতে হয়, এই রক্ত অবশ্যই পরিশুদ্ধ রক্ত আমাদের সঞ্চালন করতে হবে, কিন্তু এই রক্তগুলি কিন্তু একটু বেশি পরিশুদ্ধ হতে হয় এবং এই রক্তগুলির ব্যাপারে আরও অনেক বেশি প্রিকশন নিয়ে এই রক্তগুলি তাদেরকে দিতে হয়। এটা একটা ইস্যু। এবং এই ধরনের থ্যালাসেমিয়া বাচ্চাদের যে পরিশুদ্ধ রক্ত দিতে হয়, সেই রক্তের প্রিপারেশনের খরচও কিন্তু অনেক বেশি, এবং আমাদের সরকারের পক্ষে আসলে এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে এরকম পরিশুদ্ধ রক্ত এদেরকে দেওয়াটা আমাদের গভর্নমেন্টের জন্য আসলেই কঠিন। এটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে শুধুমাত্র রক্ত দিলে তো চলবে না, এটা ঠিকমতো বেড়ে উঠছে কিনা, এদের গ্রোথ ভালো হচ্ছে কিনা। আমি যদি বললাম যে রক্তের আয়রন জমে এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হলেও এদের আয়রন কমানোর জন্য অনেক দামি তাদেরকে ওষুধ দিতে হয়, এদেরকে আয়রন কেলেশন ড্রাগ আমরা বলি, নিয়মিত এরা খাচ্ছে কিনা, এবং এই বাচ্চাদের মনস্তাত্ত্বিক থেকে আরম্ভ করে সার্বিক ব্যাপারগুলি
ঠিকমতো হচ্ছে কি না, এইটার জন্য যে হলিস্টিক ম্যানেজমেন্ট দরকার, এটার জন্য যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার, ওয়ান স্টপ ফ্যাসিলিটি দরকার, লাইক ক্যান্সার, লাইক ডায়াবেটিস মেলাইটাস, তো সেটা তো আমরা তাদেরকে দিতে পারছি না। উপরন্তু এই বাচ্চা যারা আছে বেশিরভাগ হচ্ছে গরিব মানুষের ছেলে মেয়ে, তারা সেইভাবে অ্যাফোর্ড করতে পারে না, তারা ওই রক্ত দেওয়া পর্যন্তই তারা থেমে থাকে এবং আলটিমেটলি আমি বলি যে এই বাচ্চাগুলি নিয়মিত রক্ত পায় এবং মারা যায়। না পাওয়ার কারণে সে অকালে মারা যাচ্ছে? না, নিয়মিত রক্ত পায়, আচ্ছা, রক্ত পেয়ে পেয়ে মারা যায়, কারণ সেইভাবে সে ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে না, ব্লাড ট্রান্সফিউশনটাও দূষিত, অন্য কোনো ম্যানেজমেন্টও পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, সে রক্ত পেয়ে পেয়েই মারা যায়। আমি এভাবেই বলি। আচ্ছা, তার মানে রক্ত পাচ্ছে ঠিকই অনেকেই, কিন্তু সঠিক ট্রিটমেন্টটা তার এক্স্যাক্টলি হচ্ছে না। এটার ম্যানেজমেন্ট আর ব্লাড ট্রান্সফিউশন দুই জিনিস। থ্যালাসেমিয়া রোগের জন্য ব্লাড ট্রান্সফিউশন ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট, কিন্তু তার আর অনেক বেশি হলিস্টিক ম্যানেজমেন্ট দরকার। যেটা আপনি বলছিলেন যে একই ছাদের নিচে বেশ কিছু ট্রিটমেন্ট তাকে নিতে হয়, মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট তাকে নিতে হবে অবশ্যই। খুব সুন্দর বলছিলেন। একটু আরেকটু জানতে চাবো যে যেই রোগীরা আসলে চিকিৎসা তারা, আপনি যেটা বলেন উল্লেখ করলেন, তারা পাচ্ছে না, এর ফলে মারা যেতে হচ্ছে, কিন্তু একজন থ্যালাসেমিয়া রোগী আসলে সে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে থাকে সে কত বছর বাঁচবে, এটা কি কোনো আপনারা নির্দিষ্ট করে বলতে পারেন কিনা, নাকি একজন সাধারণ স্বাভাবিক মানুষের মতো তার বাঁচার কোনো সুযোগ আছে? ভালো কথা বলেছেন। থ্যালাসেমিয়া পেশেন্ট যদি সে নিয়মিত তার সঠিক চিকিৎসা পায় তাহলে স্বাভাবিক মানুষের মতোই সে বেঁচে থাকবে। আপনি যদি একটা থ্যালাসেমিয়া রোগ যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি তার কিউরেটিভ চিকিৎসা করেন, পুরোপুরি ভালো হয়ে যাওয়ার চিকিৎসা করেন, যেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, অস্থিমজ্জা প্রতিস্থাপন যদি করেন তাহলে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। ও, তার মানে স্থায়ী একটা সুযোগ আছে? অবশ্যই। থ্যালাসেমিয়া পেশেন্ট যদি হয় তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে সম্পূর্ণ আপনি ভালো হয়ে যাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এটা কি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য? সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, কিন্তু আপনাকে একটা সাকসেসফুল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তাহলে বাংলাদেশে এটা কেমন সুযোগ সুবিধা কেমন আছে যদি একটু বলতেন? দেখেন, একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হলে প্রায় 50 লক্ষ টাকা লাগে বাংলাদেশে। আপনাকে সেটাই চিন্তা করতে হবে। এক। 2 নম্বর ইস্যু হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যে আপনি করবেন, ট্রান্সপ্লান্ট মানে কি, আপনার অস্থিমজ্জা যেটা রক্ত তৈরি করছে সেই অস্থিমজ্জা চেঞ্জ করে ফেলতে হবে, তার মজ্জা পরিবর্তন করে ফেলতে হবে। এখন যার মজ্জা নিব বা যার আমরা গ্রাফট নিব বা যার ট্রান্সপ্লান্ট আমরা নেব তার সাথে আমার টিস্যু ম্যাচিং করতে হবে। তো আপনি কিডনি ম্যাচিং না করতে কিডনি দিতে পারবেন? টিস্যু ম্যাচিং করতে হবে। ভাই বোন ছাড়া টিস্যু ম্যাচিং হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের দেশে যদি ভাই বোনের সাথে টিস্যু ম্যাচিং না হয় তাহলে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো না। আমাদের পরিবারগুলি তো ছোট হয়ে গিয়েছে, ভাই তো 1-2 ইরানে সবচেয়ে বেশি ভালো ট্রান্সপ্লান্ট হয়, অনেক ভাই বোন ওদের। আচ্ছা আচ্ছা। আবার ভাই বোন ছাড়া যদি অন্য কারোর সাথে যদি আমি ম্যাচিং পরীক্ষা করতে চাই, ইটস নট পসিবল, কারণ এক একটা ম্যাচিং পরীক্ষা অনেক কস্টলি, 20,000-25,000 টাকা করে লাগে একটা ম্যাচিং পরীক্ষার জন্য। নর্মাল ম্যাচিং ও টিস্যু ম্যাচিং করছি কিনা। বাইরের কান্ট্রিগুলোতে কি ওদের ম্যারো ডোনার রেজিস্ট্রি আছে, আমরা যখন আমাদের ব্লাড গ্রুপ জানি, বাইরের কান্ট্রিগুলোতে ওরা ওদের টিস্যু ম্যাচিং জানে। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়াতে ওদের প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের টিস্যু ম্যাচিং আছে, ডাটাবেস, ওরা জাস্ট ক্লিক করে জেনে যায় কোথায়। আবার ইউরোপে পৃথিবীর সবচেয়ে বড় এরকম আপনার টিস্যু ডোনার রেজিস্ট্রি হচ্ছে ইউএস এর, ওদের প্রায় 1 কোটি লোকের আছে, ওখানে ক্লিক করে জেনে যায়। আমাদের দেশে এটা সম্ভব না। আবার আমার যদি ইন্টারন্যাশনাল ডোনার রেজিস্ট্রি থেকে যদি আমরা জানিও, দেখা গেল যে আমার কেরালার একজনের সাথে আমার ম্যাচিং করেছে, ও বাংলাদেশে এসে ট্রান্সপ্লান্ট করতে পারবে না, এখানে কিছু আইনগত ঝামেলা আছে, আমাকে ইন্ডিয়াতে গিয়ে করতে হবে। বা আমার যদি বিদেশে ইউকের কারোর সাথে ম্যাচিং করতে পারবো না। তো এই যে ব্যাপারগুলিও করেও আপনি ট্রান্সপ্লান্ট করতে পারেন, কিন্তু খরচ তো দ্বিগুণ হয়ে যাবে। ও 50 লক্ষ টাকা থেকে ওটা তো 70-80-1 কোটি টাকা হয়ে যাবে। তার মানে একজন আর কি সাধারণ মানুষের অসম্ভব। কিন্তু তারপরও যদি ভাই বোনের মধ্যে টিস্যু ম্যাচিং হয়, ভাই বোন যদি কেরিয়ারে হয়, কেরিয়ার দিয়েও সে কিন্তু ট্রান্সপ্লান্ট করতে পারবে। হ্যাঁ, কেরিয়ার থাকলে তো আমার কোনো সমস্যা নাই। আমি একটা ভাই ডিজিজড আর একটা ভাই কেরিয়ার, তার সাথে টিস্যু ম্যাচিং হলো, সুন্দর ট্রান্সপ্লান্ট করে ফেলো। যিনি আসলে ডোনার, তিনি আসলে বোন ম্যারো দেওয়ার ক্ষেত্রে তার কোনো সমস্যা হচ্ছে কিনা? এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। অনেকে বলে যে স্যার আমার ছোট বাচ্চা, ওর কাছ থেকে মজ্জা নেবেন আপনারা, ব্যাপারটা তা না। আমরা সাধারণত মজ্জা নেই, কিন্তু সেই মজ্জাটা নেই গিয়ে হচ্ছে অল্প একটু পরিমাণে মজ্জা। এটা ছোট একটা মাইনর অপারেশন,
তার মানে যিনি ডোনার তার কোনো সমস্যা, তার কোনো ক্ষতি হচ্ছে না। এমন না যে তার কোনো কিডনি আমি কেটে ফেলছি, তার কোনো লিভারের অংশ কেটে ফেলছি, এটা মাইনর রক্ত দেওয়ার মতোই। আচ্ছা, সাধারণত থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা মজ্জা নেই, অন্যান্য ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা মজ্জাও নিতে হয় না। অন্যান্য ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা রক্ত থেকেই আমরা রক্তের বীজ সংগ্রহ করতে পারি। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে স্পেশাল একটু আমাদের সমস্যা আছে বলে আমাদের ওখানে মজ্জাই নিতে হয়, হাড় থেকে মজ্জাই নিতে হয়, কিন্তু অল্প একটু মজ্জা আমরা নেই। আচ্ছা, আসলে আলোচনা আমরা খুব ভিতরে ঢুকে গেছি। আমার যেটা মনে হয় যে যদি একটু জানতে চাই যে বাংলাদেশ আসলে এটার সম্ভাবনা কতটুকু এই চিকিৎসা বিকশিত করার? পৃথিবীতে মেডিকেল সায়েন্স এত র্যাপিডলি ফ্লারিশ করছে এবং এটা এত ওপেন যে এটার এরকম এটা প্যাটেন্সি নাই। তো পৃথিবীর যে চিকিৎসা ব্যবস্থাই চালু হোক না কেন সেগুলো তো জার্নালে চলে আসছে, এবং আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে বিকশিত করেন, আমাদের সেই চিকিৎসা ব্যবস্থা আছে। আচ্ছা, সবচেয়ে ভালো চিকিৎসা তো ট্রান্সপ্লান্ট, ওটা তো আমাদের দেশে হচ্ছে। বাংলাদেশে তো 2টা ট্রান্সপ্লান্টই হয়, একটা হচ্ছে কি কিডনি ট্রান্সপ্লান্ট, একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। লিভার ট্রান্সপ্লান্ট হয়তো 1-2টা হয়েছে কিনা। সুতরাং এস্টাবলিশ ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে, যেটা সর্বোচ্চ চিকিৎসা থ্যালাসেমিয়ার নাম্বার 1। আর অন্যান্য যে ম্যানেজমেন্ট যেগুলি আছে এগুলি তো আমাদের গাইডলাইনে আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করার সুব্যবস্থা, ম্যানেজমেন্ট। আমাদের গভর্নমেন্টের তো অবশ্যই এ ব্যাপারে সদিচ্ছা আছে, চেষ্টা করছে গভর্নমেন্ট, বর্তমান সরকার। পাশাপাশি যে আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের বেসরকারি পর্যায় থেকেও প্রপার গাইডলাইন আমাদের দেশের মতো, আমাদের নিজেদের মতো করে ইন্টারন্যাশনাল গাইডলাইনকে সঙ্গে নিয়ে আমাদের নিজেদের মতো করে একটা ব্যবস্থা বা প্রসেস, একটা ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করে আমাদের শুরু করতে হবে। এখানে শুধুমাত্র উদ্যোগের প্রয়োজন। আচ্ছা, যে উদ্যোগটা সরকারের পক্ষ থেকে আসা উচিত, সরকার থেকেও আসছে এবং বেসরকারি ভাবে কিন্তু উদ্যোগের প্রয়োজন, এটা হলিস্টিক, সবাই মিলেমিশে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আচ্ছা, হেফাজত না। কিন্তু যে বিষয়টা আর কি আমরা বুঝতে পারছি যে এই পুরো নকশাটি একটি প্রশাসনের পক্ষ থেকে অ্যাপ্লাই করা হলে তখন হয়তো প্রত্যেকটা পক্ষই এসে এই জায়গায় একই ছাদের নিচে আসতে পারবে এবং একটা সুন্দর ম্যানেজমেন্টের আন্ডারে চলে আসবে। যেমন আমাদের ডায়াবেটিসে যেটা হয়েছে, ডায়াবেটিস যে একটা বার্ডেন, বেসরকারি প্রতিষ্ঠান বলা যায়, খুব সুন্দর তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। বা এখন ক্যান্সারের ক্ষেত্রে যে হচ্ছে, থ্যালাসেমিয়া দরকার সম্ভব সেটা বাংলাদেশের ক্ষেত্রে। আরেকটু জানতে চাইবো যে বাংলাদেশে যে পরিমাণ রোগী বর্তমানে আছে, ঢাকার বাইরে আপনি বলছেন যে যারা মূলত একটু গ্রামে আছে, যাদের ভিতরে সেই সচেতনতাটা নাই, তাদের ভিতরে আসলে এই রোগের প্রকোপটা বেশি। কিন্তু আমাদের দেশের অন্যান্য বিভাগগুলোতে থ্যালাসেমিয়ার চিকিৎসা নেওয়ার সুযোগ সুবিধাটা কেমন? সেটাই আমি বলছি, আমাদের সারা বাংলাদেশেই তো থ্যালাসেমিয়া রোগী আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের বাংলাদেশে কিছু পকেট আছে যেখানে থ্যালাসেমিয়া রোগের পরিমাণ অনেক বেশি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই হলিস্টিক ম্যানেজমেন্টে যেটা বললাম, সমন্বিত ব্যবস্থাপনা, সেইটা ঢাকা ছাড়া ঢাকার বাইরে খুবই অপ্রতুল। আচ্ছা, শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন ছাড়া সবাইকে আসলে ঢাকায় আসতে হয়, এটা একটা ব্যাপার। 2 নম্বর ইস্যু হচ্ছে যে সেফ ব্লাড ট্রান্সফিউশন যেটা, এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য যে আরও আমি যেটা বললাম আরও পরিশুদ্ধ রক্তের প্রয়োজন, এই ম্যানেজমেন্টটা না ঢাকার বাইরে আসলে কয়েকটা জায়গা ছাড়া কোথাও নাই। এবং সমস্যা হচ্ছে যে এই থ্যালাসেমিয়া বাচ্চাদের সেই দূর দূরান্ত থেকে সেই ঢাকায় আসতে হয়। সুতরাং একটা ভালো ব্লাডের জন্য তাকে যদি সেই খুলনা থেকে ঢাকায় আসতে হয়, খরচে কুলানো আনবিলিভেবল, চিন্তাই করা যায় না। মানে নর্মাল একটা ব্লাড, মানে তার কি উচিত ছিল যে থ্যালাসেমিয়া বাচ্চা তার রক্ত কমে যাওয়ার সাথে সাথে সে তার পরিশুদ্ধ রক্ত তার নিকটস্থ হসপিটালে থাকবে এবং সে ওখানে গিয়ে কম খরচে ক্রস ম্যাচিং করে সে ব্লাডটা নিয়ে এসে বাসায় চলে যাবে। অথচ ব্লাডটা কমে গেলে সেই ব্লাড ডোনার জোগাড় করে তার কাছ থেকে রক্ত নিয়ে সেটাকে পরিশুদ্ধ করে, সেটা আবার আমি পরিশুদ্ধ করে যে কোনো জায়গায় দিতে পারছি না, সেটার জন্য আবার ঢাকায় আসতে হচ্ছে। অনেক, মানে এটা খরচের উপর খরচ বেড়ে যায়। আচ্ছা, আমি একটা বিষয় আমি একটু জানতে চাইবো, যিনি আসলে থ্যালাসেমিয়ার রোগী, আপনি বলেছেন যে আসলে তীব্রতার উপর ডিপেন্ড করে সে আসলে কোন অবস্থায় আছে, কিন্তু একজন রোগী যিনি থ্যালাসেমিয়ায় ভুগছেন, ঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন, তার ক্ষেত্রে আসলে ভবিষ্যৎটা কি থাকে? তিনি কি বিয়ে করতে পারবেন কিনা, পরিবার পরিকল্পনা করতে পারবেন কিনা, এই বিষয়ে আপনাদের পরামর্শ কি থাকে? না, অবশ্যই তিনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হলে অবশ্যই তিনি বিয়ে করতে পারবেন এবং অবশ্যই তিনি বাচ্চা নিতে পারবেন। আচ্ছা, কিন্তু খেয়াল রাখতে হবে যিনি যাকে বিয়ে করছেন তিনি যেন
একদম একদম বাহক হলে সমস্যা, বাহক হলেও সমস্যা। আপনি কিন্তু ব্যাপারটা ইস্যু কিন্তু এখানে দুইজন কেরিয়ার বিয়ে করতে পারবে না, কিন্তু একজন যদি কেরিয়ার হয় আরেকজন যদি সুস্থ হয় কোনো সমস্যা নাই। আবার একজন যদি রোগাক্রান্ত হয় সেও একজন ভালো মানুষকে বিয়ে করতে পারে যে বাহকও না। থ্যালাসেমিয়া রোগী যদি কোনো বাহককে বিয়ে করে ফেলে তাহলে ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। আচ্ছা, কি ধরনের সেটা যদি একটু বলতেন। নর্মাল হিসাব করে দেখেন, আমরা কি বলছি, যদি দুজন বাহক যদি বিয়ে করে তাহলে চান্স অফ থ্যালাসেমিয়া ডিজিজ হওয়ার সম্ভাবনা হচ্ছে 25% প্রবাবিলিটি প্রত্যেকটা প্রেগনেন্সির ক্ষেত্রে। বাট একজন যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় আর আরেকজন যদি বাহক হয়, দুজনে যদি বিয়ে করে ফেলে তাহলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাচ্ছে না, 50% হয়ে যাচ্ছে। 50% হয়ে যাচ্ছে, তার মানে ওটা ক্যাটাস্ট্রফ। বাট সে সুস্থ যে কাউকে বিয়ে করতে পারবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তাদের কাউন্সিলিং করে দিতে হবে যে তাদের প্রত্যেকটা বাচ্চাই কেরিয়ার হবে। আমি আরো কিছু আসলে আমি ওদের স্বস্তির ব্যাপারে একটু জানতে চাবো। আসলে বাংলাদেশে প্রতি বছর যেহেতু এতগুলো শিশু জন্মগ্রহণ করছে 9,000, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান বলছে বর্তমানে 70, যদিও কয়েক বছর আগের একটা পরিসংখ্যান, 70,000-এর বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। তাদের হয়তো 7,000-এর বেশি শিশু 70,000-এর বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আছে, এমন একটি পরিসংখ্যান আছে। তো সেই ক্ষেত্রে আসলে একটা বিষয় হচ্ছে যে চিকিৎসা নিতে পারছে না, সে হয়তো অকালে তার প্রাণটা ঝরে যাচ্ছে কিংবা সে অসুস্থতায় তার জীবনটি পার করে দিচ্ছে। কিন্তু যে আসলে সুস্থ আছে বা নিয়মিত চিকিৎসা নিচ্ছে তাদের ক্ষেত্রে আপনি যেটা বলেন যে পরিবার পরিকল্পনা করতে পারে, সবকিছু ঠিক আছে, আর কোনো আশার বাণী আছে কিনা? কারণ সমাজ তাকে অনেক সময় বোঝা মনে করে, তার মা বাবা, সে হয়তো একটা সময় যখন বড় হচ্ছে সে হয়তো ফিল করছে যে আসলে তার জন্য হয়তো তার পরিবারের একটা বড় ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের মেন্টাল স্ট্রেংথটা আসলে কেমন থাকা উচিত? না দেখুন, যদি থ্যালাসেমিয়ার চিকিৎসা সে নিয়মিত করে তাহলে তার এ নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এবং এক্ষেত্রে সে স্বাভাবিকভাবেই সে জীবন শেষ করতে পারবে আমরা আশা করি। মানে আমরা জীবন শেষ করা মানে আমরা কি বুঝি যে নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি, আমাদের দেশে লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে অ্যারাউন্ড 70-71। তো কেউ যদি সে নিয়মিত এই চিকিৎসার মধ্যে থাকে তাহলে আশা করা যায় সে নর্মাল জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন করেই সে শেষ করবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সেই চিকিৎসা তো সে নিচ্ছে না বা পাচ্ছে না। যদি না পেয়ে বেশিরভাগ মানুষই পাচ্ছে, বেশিরভাগই মানুষই পাচ্ছে না। এখন আমি তাহলে আরেকটা কথা বলি, আমাদের দেশে তো প্রায় 1 কোটি ডায়াবেটিস পেশেন্ট, প্রায় 3 কোটির উপরে হচ্ছে সাসপেক্টেড ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক বা তারও বেশি। তো ডায়াবেটিস আক্রান্ত পেশেন্ট, ওদের ডায়াবেটিস তো ভালো হয় না, তো সেই ক্ষেত্রে তারা ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো আছে না, বরং যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা স্বাস্থ্য ভালো থাকে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, ব্যাপারগুলি তাই। তবে সর্বশেষ জানতে চাবো যে আসলে আপনাদের জায়গা থেকে, যেহেতু আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে আছেন, আসলে আপনাদের পক্ষ থেকে প্রশাসনকে আসলে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এই রোগটি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, বা আমরা সামনে কি দেখতে পেতে পারি যে থ্যালাসেমিয়া রোগীরা এই সুবিধাটুকু পাবে বাংলাদেশে? আচ্ছা, আমরা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। একে একে বলতে গেলে আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা আইন প্রণয়নের ব্যাপারে আমরা বলতে পারেন এটা ড্রাফটিং করছি। আমরা এটা আইন প্রণয়ন যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেটাকে বলে ম্যান্ডেটরি প্রি ম্যারাইটাল স্ক্রিনিং। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের মিডল ইস্টের প্রত্যেকটি মুসলমান কান্ট্রিতে, এবং ইভেন আপনার চায়না থেকে আরম্ভ করে উন্নত বিশ্বে তো আছেই, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও বিভিন্ন স্টেটে অলরেডি এটা শুরু হয়েছে যে বিয়ে করার পূর্বেই বাধ্যতামূলকভাবে তাকে স্ক্রিনিং করতে হবে সে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। এক্ষেত্রে অনেকে অনেক কথা বলে থাকে, কিন্তু তারপরও আমরা যেটা চিন্তা করেছি যে অন্ততপক্ষে যে বিয়ের আগে যে বর বা ছেলে, তার ক্ষেত্রে আমরা বাধ্যতামূলক করছি, মেয়েটাকে আমরা স্টিগমেটাইজ করতে চাই না, সমাজের চোখে অন্যভাবে তাকে আমরা করতে চাই না। ছেলে যে তাকে আমরা বাধ্যতামূলকভাবে তার থ্যালাসেমিয়া আছে কিনা, সে বাহক কিনা, এটা আমরা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার
এই যে আইন, এই আইনের ব্যাপারে আমরা কাজ করছি। যদি ছেলে কেরিয়ার হিসেবে প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তখন আমরা মেয়ের ব্যাপারেও আমরা তখন তাকে ইয়া করবো, যে তাহলে সেটা তখন মেয়েকেও পরীক্ষা করতে হবে। যদি দুইজনই বাহক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিয়ে বন্ধ করব না, আমরা তাদেরকে কাউন্সেলিং করব। স্বাভাবিক, এটা তো এরকম একটা ড্রাফটিং এর কাজ আমরা করছি। আমরা আশা করছি যে হয়তো খুব অদূর ভবিষ্যতে এটি প্রসেস যে আছে এগুলি শেষ হওয়ার পরে এগুলি হয়তো সংসদে পাশ হয়ে গেলে এটা একটা আইন হয়ে যাবে। এটা একটা কাজ। 2 নম্বর কাজ আমরা যেটা করছি সেটা করছি আমরা নিউনেটাল স্ক্রিনিং। যদিও থ্যালাসেমিয়ার ক্ষেত্রে নিউনেটাল স্ক্রিনিংয়ের কন্ট্রোভার্সি আছে, কিন্তু তারপরও আমরা যেটা এখন একটা কাজ করছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে এটা একটা পাইলটিং করছি। আমরা প্রায় সারা বাংলাদেশের 50টি সেন্টার থেকে আমরা একদম নিউনেট মানে হচ্ছে যে 1 দিন 2 দিনের বাচ্চা, মানে 28 দিনের কম বয়সী বাচ্চাদের নিউনেট বলা হয়। মানে জন্মগ্রহণ করার সাথে সাথেই ওই বাচ্চার কাছ থেকে স্যাম্পল চলে আসছে আমার ন্যাশনাল ইনস্টিটিউটে, সেই স্যাম্পলটা পরীক্ষা করে বলে দিচ্ছি এই বাচ্চা থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। আচ্ছা, এটা একটা পাইলটিং চলছে সারা বাংলাদেশে। ভবিষ্যতে হয়তো সারা বাংলাদেশে যে কোনো শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে তার স্যাম্পল চলে আসবে আমাদের কাছে, আমরা বলে দিব যে এই বাচ্চা থ্যালাসেমিয়া রোগের বাহক কি বাহক না। শুধু থ্যালাসেমিয়া না, থ্যালাসেমিয়ার সাথে আরও বেশ কিছু রোগ ধরা যায় যেগুলি আমরা বংশগতির রোগ বললাম, সেরকম এটা একটা কাজ চলছে। 3 নাম্বার আমরা যে কাজটা আমরা অবশ্যই মানে বলবো যে সারা বাংলাদেশে গভর্নমেন্ট চাচ্ছে যে এরকম ব্লাড ট্রান্সফিউশনকে আরও শক্তিশালী করে থ্যালাসেমিয়া যারা চিকিৎসা পাচ্ছে বা তাদেরকে আরও ভালো চিকিৎসা দেওয়া যায় কি না, এই ব্যাপারটাও আমাদের গভর্নমেন্টের মাথায় আছে, আমরা চেষ্টা করছি। আর তাছাড়া আপনারা তো আছেনই, আমাদের আসলে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। আরেকটা ব্যাপার আমরা যেটা চিন্তা করছি যে গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ভর্তি হতে হলে কিছু কিছু পরীক্ষা বাধ্যতামূলক করতে হয়। এর মধ্যে যেমন ডোপ টেস্ট এখন অনেক জায়গায় করতে হয়। আমরা চাচ্ছি যে এই গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলি আছে, চাকরি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক বা যে আপনার বিশ্ববিদ্যালয় হোক, এই যে পরীক্ষাগুলি করে বা যেটা আমরাগুলি মেডিকেল টেস্ট বলি, অনেকখানি কিন্তু মেডিকেল টেস্ট কিন্তু বাধ্যতামূলক করেই কিন্তু ঢুকতে হবে। ওই মেডিকেল টেস্টের মধ্যে যেন এই থ্যালাসেমিয়া কেরিয়ার স্ক্রিনিংটা এটা ইনকর্পোরেট করে দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। পরিকল্পনা বা পদক্ষেপগুলো না হলে আশা করছি যে দেশে থ্যালাসেমিয়া রোগী কমে যাবে। কারণ হচ্ছে এটা একটা বংশগত রোগ। আপনি ডায়াবেটিস বা ক্যান্সার পুরোপুরি আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু এই রোগ পুরোপুরি জিরোতে নিয়ে আসা সম্ভব যদি আপনি কেরিয়ারগুলির 2 কেরিয়ারে বিয়ে আপনি বন্ধ করে দেন। সর্বশেষ জানতে চাইবো ছোট্ট করে, সেটা হচ্ছে যে কোন টেস্টটি করালে আসলে শনাক্ত করা যায় যে একজন ব্যক্তি থ্যালাসেমিয়া বাহক কি না? একটি মাত্র টেস্ট, সেটি হচ্ছে নর্মাল টেস্ট, আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বলি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, এবং এই টেস্টটা খুব কম খরচের টেস্ট। গভর্নমেন্ট পর্যায়ে এই টেস্টের খরচ, যেমন আমার ন্যাশনাল ইনস্টিটিউটে টেস্টের খরচ হচ্ছে 510 টাকা, এবং যে কেউ এই টেস্ট করতে পারবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে একটি মাত্র টেস্ট করলেই সে ধরতে পারবে সে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা অথবা রোগে আক্রান্ত কিনা। এবং এই টেস্ট বারে করার কোনো প্রয়োজন নাই, জীবনে একবার করলেই। তবে অবশ্যই সে এই টেস্টটি করার আগে যেন একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে যেন এই টেস্টটি করে, এবং টেস্টটি করেও রিপোর্টটা নিয়ে যেন একজন রক্তরোগ বিশেষজ্ঞ দেখায়, নর্মাল হলেও যেন দেখায়। কারণ অনেক সময় কিছু সমস্যা পিটফল থাকে, নর্মাল হলেও সে কেরিয়ার হতে পারে। সেই তো অবশ্যই আমি বলবো যে এই টেস্টটি করেই যেন কেউ ভালো হলেই সে যেন না করে যে সে কেরিয়ার না বা সে সুস্থ, সেই জন্য একজন রক্তরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ একটিবার করে। অনেকেই হয়তো ইতোমধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু তারা টেস্ট করে দেখতে পারলেন যে তারা দুজনই ক্যারিয়ার। সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কি? তারা কি বাচ্চা নিতে পারবে কিনা? অবশ্যই বাচ্চা নিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তারা বাচ্চা নেওয়ার পরে, বাচ্চা গর্ভে 13 সপ্তাহ হওয়ার আগেই আমরা তার একটা পরীক্ষা করি, সেটাকে আমরা বলি কোরিওনিক ভিরাস স্যাম্পলিং। এই পরীক্ষা করে বলে দেওয়া যায় যে তার গর্ভস্থ বাচ্চা সে কি ক্যারিয়ার না রোগে আক্রান্ত না সুস্থ। আচ্ছা, যদি রোগে আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার বাবা মার সাথে কাউন্সিলিং করে সেটা আমরা টার্মিনেশন করতে পারি ফার্স্ট ট্রাইমাস্টারে 12 থেকে 14 সপ্তাহের মধ্যেই। আর যদি ক্যারিয়ার হয় কোনো সমস্যা নাই, প্রসিড দ্য প্রেগনেন্সি। ভবিষ্যতে আমরা এই টেকনোলজিও আমরা নিয়ে আসার চেষ্টা করছি যে কোরিওনিক ভিরাস স্যাম্পলিং তো একটা ইনভেসিভ প্রসিডিওর। আমরা মায়ের রক্ত পরীক্ষা করেই বলে দিতে পারবো যে গর্ভস্থ বাচ্চা
তার রোগে আক্রান্ত কিনা বা রোগের বাহক কিনা। এটা কবে নাগাদ আসতে পারে? এটা আমরা চেষ্টা করছি, এবং এটা এই টেকনোলজি এখন পৃথিবীতে আছে। এটা আমরা বলি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বলি, এটা আনা সম্ভব। আমরা চেষ্টা করছি, হয়তো গভর্নমেন্ট পর্যায়ে হোক বা বেসরকারি পর্যায়ে হোক, এটি চলে আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, সর্বশেষ যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে যদি একটু কোনো পরামর্শ যদি থেকে থাকে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে 18 কোটি লোকের দেশ, প্রায় 2.25 কোটি ক্যারিয়ার, সুতরাং আপনি আগে নিশ্চিত হন যে আপনি থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, পুরো পর্ব জুড়ে আমরা আলোচনা করেছি ভয়াবহ রক্তরোগ থ্যালাসেমিয়া নিয়ে। আশা করছি এই পর্ব থেকে পাওয়া তথ্যগুলো আপনারা আপনাদের নিজেদের কাছের মানুষের সাথে শেয়ার করবেন, এবং একই সাথে এই ভয়াবহ রোগটি থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় যে দুজন থ্যালাসেমিয়ার বাহকের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ না হওয়া। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।